ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদ নির্বাচন নিয়ে গত কয়েকদিন ধরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ পুরো দেশ চোখ রাখছে। শুধুমাত্র গণমাধ্যমের পর্দায় নয়, চোখ রাখছে যে প্রার্থীরা রয়েছেন এবার নির্বাচন করছেন এবং তার পাশাপাশি চোখ রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরও। কারণ যোগ্য প্রার্থীকে খুঁজে নেয়ার দায়িত্ব সেই শিক্ষার্থীদেরই। এবং আমাদের সাথে আজ নির্বাচনের একদম শেষ মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন 3 ভিপি প্রার্থী এবং 3 ভিপি প্রার্থীর সাথে আমরা জানতে চাই এবং কথা বলতে চাই তাদের নির্বাচনী ইশতেহারের পাশাপাশি তাদের আসছে দিনগুলোর ভাবনা নিয়েও। এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন, প্রথমেই যদি আমি শুরু করি, রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল ইসলাম। আমার সাথে আমার ডানে রয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যর উমামা ফাতেমা ভিপি প্রার্থী এবং তার পাশাপাশি ডাকসু ফর চেঞ্জ থেকে আমাদের সাথে রয়েছেন বিনিয়ামিন মোল্লা। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। এবং গত কয়েক দিনের কথা যদি বলি, আমরা কিন্তু নির্বাচনের আয়োজন যখন শুরু হয়েছে প্রথমে দেখেছি সবার মধ্যে একটা হৃদ্যতার পাশাপাশি সবাই হাসি খেলে কিন্তু আমরা প্রচারণা চালাচ্ছিলাম। তবে গত কয়েকদিনের প্রেক্ষাপট যদি বলি, শেষ কয়েকদিনের কিছুটা আঙুল তোলা হয়েছে, কিছুটা আমরা দেখেছি সাইবার বুলিংয়ের কথা, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কিছুটা উত্তপ্ত আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হাইকোর্টের রুলকে জারি করে। সেক্ষেত্রে প্রথমে আবিদ, আসলে আপনার কাছে আসতে চাই, ছোট্ট করে আপনার ইশতেহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি আসলে জানতে চাই এবং তার পাশাপাশি যেহেতু 1 বছরের জন্য ডাকসুর কার্যক্ষমতা, এই 1 বছরে আসলে সবচেয়ে বেশি কোন ক্ষেত্রটিতে পরিবর্তন আনতে চান বলে মনে করছেন? শুরুতে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মধ্য দিয়ে ডিভিসি এবং যে ডিভিসির যারা দর্শকবৃন্দ আছেন সকলের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে অনুষ্ঠানের অতিথিবৃন্দ আছেন তাদেরকেও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তৃতা শুরু করছি। ইশতেহারের যে জিনিসটাতে আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে 10 দফা ইশতেহার ঘোষণা করেছে, ইশতেহারে ওই জিনিসগুলো উঠে এসেছে যে জিনিসগুলোকে আমরা হৃদয় দিয়ে অনুধাবন করতে পেরেছি। মানুষের কল্পনাতে এমন কোনো জিনিস আসে না যেটা বাস্তবায়নযোগ্য নয়। তবে যে জিনিসটার প্রতি বেশি গুরুত্ব আরোপ করা হবে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক প্রভাবটা অনেক বেশি কম্পারেটিভলি। তো সেই জায়গা থেকে রাজনৈতিক প্রভাবটা যেরকম আছে কমিয়ে ফেলার টার্গেট নাই, কমানোর প্রয়োজন নাই, কিন্তু রাজনীতিটাকে কোয়ালিটি লেভেলে নিয়ে এসে সকল সেক্টরকে, শুধু বাংলাদেশ তো শুধুমাত্র রাজনৈতিক সেক্টর দিয়ে চলে না, অন্য সকল সেক্টরে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টগুলোকে মানব সম্পদে রূপান্তর করে তাদেরকে যেন গোটা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায়, সেই লক্ষ্যেই আমরা আমাদের ইশতেহার সাজিয়েছি। তো ইশতেহারের ভিতরে হচ্ছে যে আমরা যে জিনিসটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের স্টুডেন্টরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমাম চান্স পায়। তো চান্স পাওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার আবাসন যে সংকট, সেই সংকটটার কারণে সে আবাসন সংকট মোকাবেলা করতে গিয়ে ধীরে ধীরে সে যে চ্যালেঞ্জগুলো চ্যালেঞ্জ ফেস করতে করতে তার ডিপার্টমেন্ট, তার গবেষণা, তার রেজাল্ট সব কিছু থেকে ধীরে ধীরে সে দূরে সরে যায়। তো 2 বছর 1.5 বছর যখন পেরিয়ে যায় তখন সে হতাশায় নিমগ্ন হয়ে যায়। সুতরাং সেই জায়গা থেকে সেই জায়গাগুলোকে প্রায়োরিটি দিয়ে সেই জায়গাগুলোকে কনসার্নে নিয়ে আবাসন সংকটটাকে আমরা প্রধান টার্গেট হিসেবে নিয়েছি এবং এই আবাসন সংকটের পাশাপাশি একটা স্টুডেন্টকে মানসিকভাবে স্থির রাখার জন্য তাকে যেন পড়াশোনার টেবিলে এসে থাকতে পারে, সেটা টার্গেটে আবাসন সংকটের মোকাবেলা পাশাপাশি আপনি জেনে থাকবেন যে এখনও বিভিন্ন ডিপার্টমেন্টে ক্লাস ফেসিলিটিসটা এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ নাই এবং যে আপনার এমনও ডিপার্টমেন্ট আছে যেখানে 150 স্টুডেন্ট 150 স্টুডেন্ট একসাথে ক্লাস করে, তারপর যে স্টুডেন্টরা যে আপনার সেকশনের জন্য দাবি করে কিন্তু তাদেরকে সেকশন পর্যন্ত দেওয়া হয় না। এবং টিচার নিয়োগের যে জায়গাটা, সেই জায়গাতেও আপনার 2009 সাল থেকে এখনও পর্যন্ত যে টিচার নিয়োগ হয়েছে, ম্যাক্সিমাম টিচারই নিয়োগ হয়ে যে আইডিওলজিক্যালি সে আওয়ামী লীগ কিনা সেটাকে টার্গেটেড করা হয়েছে, যেখানে মোট বর্তমান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100% শিক্ষক তার ভিতরে 64% নিয়োগ হয়েছে 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত। সুতরাং টিচার নিয়োগের স্বচ্ছতা, একাডেমিক জায়গাটাতে যে প্রপারলি স্পেস নিয়ে আসা, সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া, পড়াশোনার প্রতি মনোযোগী হওয়া, তারপর যে আপনার যে স্টুডেন্টরা যে সমস্যাগুলো ফেস করে 4টা-5টা টিউশনি করে বেড়ায় বিশ্ববিদ্যালয়ে ঢুকেই ইনকাম সোর্সের জন্য, সেই জায়গার কারণে তার মানসিক প্রেশারের কারণে পরবর্তীতে সে বিপদগামী হয় এবং ইশতেহার তার ডিপার্টমেন্ট এবং রেজাল্ট ধরে রাখতে পারে না, সেটাকে টার্গেটেড রেখে আমরা আমাদের ইশতেহারে নিয়ে আসছি বিশ্ববিদ্যালয়ের যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন দোকানপাট কিংবা ক্যাফেটেরিয়াগুলো যেগুলো আছে, সেগুলোকে আমাদের শিক্ষার্থীদেরকে স্বাবলম্বী করার জন্য, এদেরকে যেন এই যে বিশ্ববিদ্যালয়ের মালিকানায় এই প্রতিষ্ঠানগুলোকে রেখে, দোকানপাটগুলোকে রেখে সেখানে যেন শিক্ষার্থীদেরকে উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দেওয়া হয়, প্রায়োরিটি
বেসিসে সেই জায়গা থেকে আমরা গুরুত্ব আরোপ করছি। তারপর হচ্ছে বিশেষ করে স্বাস্থ্যসেবা, যেটা হচ্ছে যে অত্যন্ত নগণ্য স্বাস্থ্যসেবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একটা স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুস্থ হয়ে প্রবেশ করতেছে, অসুস্থ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরোচ্ছে, এমন অহরহর ঘটনা আছে, যেটা মেয়েদের ক্ষেত্রে আরও হচ্ছে যে বেশি দৃশ্যমান এই জায়গাগুলোতে। তো আমরা সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারটাকে আরও বেশি কীভাবে আধুনিকায়ন করা যায়, 24/7 কীভাবে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা সহ বিভিন্ন হচ্ছে যে আপনার ফার্মাসিউটিক্যাল যে মানে হচ্ছে যে সুযোগ সুবিধাগুলো সে কীভাবে হচ্ছে যে নিশ্চিত করা যায়। তাছাড়া বিশেষ করে মেয়েদের প্রত্যেকটা হলে আলাদাভাবে হচ্ছে যে আপনার হচ্ছে যে মেডিকেল ক্যাম্পস, মেডিকেল হচ্ছে যে সুযোগ সুবিধাগুলো প্রপারলি নিয়ে আসা, 24/7 অ্যাম্বুলেন্স থাকা সহ বিভিন্ন জায়গাগুলোতে আমরা প্রায়োরিটি দিচ্ছি। আর বিশেষ করে এখানে যেখানে আমরা বসে কথা বলছি এই কার্জনে আমাদের এই বিল্ডিংয়ের পেছনেই কিন্তু জহিরের ক্যান্টিন নামে একটা ছোট্ট ক্যান্টিন আছে, যেখানে 15 জন বসে একসাথে লাঞ্চ করতে পারে না কিংবা একসাথে খাবার খেতে পারে না। এই সায়েন্স ফ্যাকাল্টির মতো একটা জায়গার মধ্যে প্রপারলি একটা ক্যান্টিন নাই, এর চেয়ে দুঃখজনক ব্যাপার কিছুই হতে পারে না। সামগ্রিকভাবে স্পেসিফিক্যালি কোনো জিনিসকে নির্দেশ দেওয়া যাবে না, আমাদের সবগুলো বিষয়কে আমরা কনসার্নে নিয়ে আসছি। হ্যাঁ, এটাও একটা কথা, 1 বছর ডাকসুতে আমরা সেটাকে কতটুকু বাস্তবায়ন করতে পারবো। দেখেন, বাস্তবায়ন যতটুকুই আমরা করতে পারি, কিন্তু আমরা এই যে কর্মপদ্ধতিগুলো কোন থ্রোতে হবে সেগুলো কিন্তু আমরা সূচনা করে দিয়ে যেতে পারবো। এবং আমাদের কনসার্ন হচ্ছে যে যদি জানি না যে হার জিত এটা থাকবে স্বাভাবিক ব্যাপার। আমি অলরেডি এই কার্জনে বসেই বলেছিলাম যে 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের যেভাবে আমরা একটা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে যেভাবে আমরা বিজয় অর্জন করেছি, এখানে হার জিত বলতে কিছু নেই। সুতরাং হচ্ছে যে আমরা একসাথে জিতবো, মানে একসাথে জিতে যাব, আমরা এমন একটা মানসিকতা আসলে আমরা রাখি। তো সুতরাং ডাকসুটা যেন টাইমলি ক্যালেন্ডারে ইনক্লুড করা হয় সেই দাবিও আমরা করেছি। আমরা সূচনা করে দিয়ে যাব, 2 মাসের মধ্যে এই কার্যক্রমগুলো দৃশ্যমান হবে। এই ডাকসুকে প্রতি বছর করার কিন্তু আমরা একটি প্রক্রিয়া সবার মধ্যেই দেখেছি, সবার ইশতেহারে দেখেছি। উমামা, আপনার ইশতেহারের কথা যদি বলি, দলীয়করণ ও বিরাজনীতিকরণ মুক্ত একটি ক্যাম্পাস গঠনের ইশতেহার কিন্তু আপনারা দিয়েছেন। সেক্ষেত্রে 1 বছরের ব্যবধানে আসলে কতটুকু সম্ভব এই জিনিসটা করা, এবং আপনাদের ইশতেহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি যদি বলতেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যর পক্ষ থেকে আমরা যে নির্বাচনী ইশতেহারটি দিয়েছি, সেখানে আমাদের পক্ষ থেকে যে চেষ্টাটি করা হয়েছিল সেটি হচ্ছে একটি ভিশন ক্রিয়েট করা, অর্থাৎ সামনের আগামী দিনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কেমন হতে পারে সেটার এক ধরনের একটা প্রোটোটাইপ বা একটা রূপরেখা আমরা আমাদের নির্বাচনী ইশতেহারের মধ্য দিয়ে তৈরি করার চেষ্টা করেছি। যার মধ্যে প্রথম যে বিষয়টা, নয় দলীয়করণ, নয় বিরাজনীতিকরণ। অর্থাৎ আমরা ক্যাম্পাসের মধ্যে যে পলিটিক্যাল ইস্যুগুলো, যেটা সাধারণত বেশিরভাগ সময় স্বতন্ত্র প্যানেলগুলোর ক্ষেত্রে এক ধরনের একটা অভিযোগ আসে যে এই প্যানেলগুলো আসলে বিরাজনীতিকরণ প্রমোট করছে। কিন্তু আমি আমার বিভিন্ন প্রোগ্রামে আমি বলেছি যে আমি নিজেও একসময় রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলাম, এবং আমার মাঠের মধ্য থেকে যে অভিজ্ঞতা, সেটার মধ্য দিয়ে আমার যে উপলব্ধি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনে আসলে এখানে শিক্ষক রাজনীতি এবং ছাত্র রাজনীতির মধ্যে যে দেখা গেছে জাতীয় রাজনীতির এমন একটা কালো ছায়া প্রবেশ করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকেন্দ্রিক বা ছাত্রবান্ধব রাজনীতি কিন্তু বর্তমানে উপস্থিত নেই। সে জায়গায় আমরা যদি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দলীয়করণ মুক্ত করতে না পারি, তাহলে এই ছাত্রবান্ধব রাজনীতির সূচনা কিন্তু আমাদের পক্ষে করা সম্ভব না। তাই আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে যেটা দরকার, 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র রাজনৈতিক সংগঠন এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, তাদের মধ্যেকার একটা মীমাংসা বা একটি সামাজিক চুক্তির মধ্য দিয়ে একটি ছাত্র রাজনৈতিক রূপরেখা বা ছাত্র রাজনীতির নীতিমালা তৈরি হওয়া দরকার, যেটা 5 আগস্ট পরবর্তী সময়ে একটা যুগান্তকারী সিদ্ধান্ত হবে। এবং এই চেষ্টাটা কিন্তু 5 আগস্টের পরে বহুবার হয়েছে, গত 1 বছরে হচ্ছে। কিন্তু ডাকসু যেহেতু নির্বাচিত অথরিটি আকারে এখনও আবির্ভূত হতে পারে নাই, এখনও পর্যন্ত কোনো নির্বাচিত অথরিটি কিন্তু ছাত্রদের নেই, তাই এই ছাত্র রাজনীতি নিয়ে প্রশ্নটা বা এই মীমাংসার প্রশ্নটা কিন্তু কেউ ওভাবে করতে পারছে না। যদি আমি বা আমাদের প্যানেল থেকে আমরা হচ্ছে যে এখানে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এখানে আবির্ভূত হতে পারি, তাহলে অবশ্যই ছাত্র রাজনীতির যে একটা সুরাহা করা বা একটা রূপরেখা প্রণয়নের কাজটি অবশ্যই আমরা এখানে করব, কারণ এটাই সামনের দিনের রাজনীতি। আর দ্বিতীয় যে কথাটি আপনি যেটা বললেন বুলেট পয়েন্ট, আমরা একাডেমিক ক্ষেত্রে একটা নতুন ভিশন অ্যাড করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে পৃথিবীতে কোনো দেশে বর্তমানে কিন্তু ক্লোজ ক্রেডিট সিস্টেম কাজ করে না। সব দেশেই কিন্তু আপনি যাবেন, একটা নির্দিষ্ট ডিসিপ্লিনে আপনি ভর্তি হবেন, পাশাপাশি দেখা যাচ্ছে আপনি আপনার মতো করে কিন্তু কোর্স চুজ করতে পারবেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এমন একটা অভিনব পদ্ধতি এখানে কাজ করে, আপনি 86টা ডিপার্টমেন্ট, কিন্তু আপনি আপনার পাশের ডিপার্টমেন্টের
কোর্স আপনি চুজ করতে পারবেন না, বায়োকেমিস্ট্রি একজন স্টুডেন্ট সে মাইক্রোবায়োলজি একজন কোর্স চুজ করতে পারবে না, বা সে মনোবিজ্ঞানের কোনো কোর্স গিয়ে চুজ করতে পারবে না, লয়ের কোনো কোর্স করতে পারবে না। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকদের যে ক্যাপাসিটি, যে কানেক্টিভিটি এবং যে ধরনের প্রোডাক্টিভিটি থাকার কথা সেটাকে অনেকখানি কমিয়ে ফেলেছে এবং ছাত্রদের মধ্যে কিন্তু এক ধরনের একটা বিষণ্ণতা তৈরি করে। সেই জায়গা থেকে আমরা আমাদের প্রপোজাল এনেছি একটা পার্শিয়াল ওপেন ক্রেডিট সিস্টেম বা একটা ক্রস ডিপার্টমেন্টাল ক্রেডিট ট্রান্সফার। অর্থাৎ আমরা একজন ডিপার্টমেন্টের স্টুডেন্ট যেহেতু প্রতি বছর 138 থেকে 140 ক্রেডিট হচ্ছে থাকে, মানে আপনার 4 বছর মিলিয়ে হচ্ছে 138 বা 140 ক্রেডিট থাকে, সেক্ষেত্রে আপনার 20 ক্রেডিট যদি আমরা পার্শিয়ালি ওপেন করে দিতে পারি, সেক্ষেত্রে প্রাথমিকভাবে স্টুডেন্টরা তাদের মতো করে মাইনর কোর্সগুলো চুজ করতে পারবে। এটা করা গেলে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইন্টারনালি বিভিন্ন ডিপার্টমেন্টগুলোর মধ্যে একটা কানেক্টিভিটি ক্রিয়েট করতে পারবো, যেটা ইন্টারনাল নেটওয়ার্কের জন্য অত্যন্ত দরকার, যেটা আমাদের একাডেমিক ক্ষেত্রে আমরা একটা যুগান্তকারী কার্যক্রম হবে বলে মনে করি। আর আরেকটা বিষয় এটা আমরা এখানে এমফেসিস করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে নারীদের যে ইস্যুগুলা, নারীদের হলের ইস্যু, হলের বাইরের ইস্যু, বিশেষ করে নারীদের নিরাপত্তা, তাদের সাইবার বুলিং, তাদের যে আসলে আইনি সহায়তা থাকা উচিত এবং তাদের যে আসলে যৌন নিপীড়ন, এই জায়গাগুলো যাতে হচ্ছে ক্যাম্পাস প্রশাসন নিজের দায়িত্ব নিয়ে সুরাহা করে, সেটার জন্য ছাত্র এবং শিক্ষকের সমন্বয়ে আমরা এই 3টি সেল তৈরি করার কথা বলেছি। আর সর্বশেষ আমরা হলের স্টুডেন্টদের সাথে পরামর্শ করে তাদের যে কনসার্টগুলো আমাদের কাছে শুনিয়েছে, আমরা অনেক হচ্ছে গুছিয়ে বা ফর্মাল ভাষায় সব কিছুকে আনার চেষ্টা করিনি। ছাত্রদের কাছে যে বোধগম্য যে ভাষাগুলো তারা আমাদেরকে যে ভাষায় আসলে তাদের সমস্যাগুলো বলেছে, সেগুলোকে আমরা সাজিয়ে আমাদের ইশতেহারে আনার চেষ্টা করেছি, যাতে আমাদের ইশতেহারটা আসলে সাধারণ ছাত্রদের কণ্ঠস্বর হয়ে হাজির হতে পারে। কোনো জাস্ট রূপরেখা বা জাস্ট নর্মাল আমি কথার শুধুমাত্র ইশতেহার হিসেবে যেন আমরা করতে পারি। বিনিয়ামিন মোল্লা, আসলে আপনার কাছে আসতে চাই, শুধুমাত্র আপনার ইশতেহার নয়, আমি যতটুকু জানা আছে আপনি ডাকসুর জন্য অনশন করেছেন, আপনি ডাকসু কেন্দ্রিক অনেক আন্দোলনে কিন্তু ছিলেন। সেক্ষেত্রে আসলে ইশতেহার কেন্দ্রিক ডাকসু যেন না হয়, সেটাতে আপনি কতটুকু আসলে কাজ করবেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রী ভাই বোন এবং বাংলাদেশের মানুষ যারা দেখছেন তাদেরকে ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ প্যানেল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের যে স্লোগান নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স, এবং আমাদের যে ভিশন 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল। আপনি যে প্রশ্নটা করলেন, আসলে ইশতেহার তো আমরা অনেকেই দিচ্ছি, কিন্তু এগুলো বাস্তবায়ন করাটা আসলে কতটা কঠিন, যারা এই জায়গাগুলোতে অতীতে কাজ করেছেন তারা বুঝতে পারবেন। বিশেষ করে এখানে যারা আছেন, আমরা প্রায় সবাই স্টুডেন্ট অ্যাক্টিভিজম করে এসেছি অতীতে, তো কম বেশি সবাই এই বিষয়গুলোর বাস্তবতাগুলো আমরা বুঝি। এই যে আজকে ডাকসু নির্বাচন হচ্ছে, আমাদের যারা ক্যান্ডিডেটরা আছেন তারা আমরা অনেক কথা বলছি, শিক্ষার্থীরা শুনছেন, কিন্তু এই ডাকসুটাই তো হচ্ছিল না। ডাকসু যদি না হয় বা আগামীতে ডাকসু যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের ইশতেহারের আর কী হবে? মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়কে এমনভাবে রাজনীতিকীকরণ করা হয়েছে বা করা হয়ে থাকে যে এইটার একটা গাছের পাতা, এটার একটা ভবনের একটা ইটও আসলে পলিটিক্যাল, এটা আমরা বলি এবং এটা সত্য। সুতরাং এখানে আপনি রাজনৈতিক শক্তিহীন বা অরাজনৈতিক এই ধরনের কোনো কিছু আপনি এখানে করতে পারবেন না। আপনি বলতে পারবেন, শিক্ষার্থীদেরকে শোনাতে পারবেন, হয়তো এগুলো অনেক ক্ষেত্রে শুনতে অনেক ভালো লাগবে, কিন্তু এটা আপনি আসলে বাস্তবে করতে পারবেন না। যেটা বাস্তব, এরিস্টটল বলেছিলেন যে মানুষ মাত্রই সামাজিক এবং রাজনৈতিক জীব। তাহলে অবশ্যই আমরা যেরকম সমাজ হিসেবে বসবাস করতে পারি, একা থাকতে পারি না, ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির ফরম্যাটটা কী হবে এটা আমাদেরকে ঠিক করে দিতে হবে। তো সেই জায়গাটায় বলতে চাই যে আমরা যে কাজগুলো শিক্ষার্থীদের জন্য করতে চাই, যে আর আমাদের যে প্যানেলেরই নাম যে ডাকসু ফর চেঞ্জ, আমরা বিগত সময়ের যে পেশিশক্তি এবং দখলদারিত্বের রাজনীতি, আমরা সেই রাজনীতিতে আর ফিরে যেতে চাই না। সেজন্য কি, যে আমরা যেই হল এবং একাডেমিক এরিয়ায়, সেই হল এবং একাডেমিক এরিয়ায় আধিপত্য বিস্তারের যে ওয়েপেন্স, অর্থাৎ কমিটি দিয়ে প্রভাব বিস্তারের রাজনীতি, আমরা সেটা নিজেরা করব না এবং আমরা সেটা কাউকে করতে দেবো না। এবং আমরা দেখেছি যে বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলো, ক্ষমতাসীন ছাত্র সংগঠনের কথা যদি বলি, তারা কর্মসূচি পালন করতেন, যেই কর্মসূচির সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, দেশের স্বার্থ কোনো কিছুরই কোনো যোগাযোগ ছিল না। একদমই মানে জাতীয় রাজনীতির কোনো নেতার বা কোনো ব্যক্তির কোনো স্বার্থকেন্দ্রিক বা দলের স্বার্থকেন্দ্রিক সেটা কোনো বিষয়, যেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য বিরক্তির কারণ ছিল এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষতির কারণ ছিল। এই ধরনের কার্যক্রম আমরা ভবিষ্যতে হতে দেব না।
এবং আমরা যেটা মনে করি যে এই বিশ্ববিদ্যালয় অভ্যুত্থান পরবর্তী সময়ে যে কমিটমেন্ট শিক্ষার্থীদের একটা গণতান্ত্রিক রূপান্তর, সেটার জন্য আসলে এই ডাকসুটা দরকার ছিল। যে জন্যই আসলে আপনি যেটা শুরুতেই বললেন যে আমি নিজে অনেক ফাইট করেছি এই ডাকসুর জন্য, এবং ফাইট করতে গিয়ে বুঝেছি যে এখানে অনেক প্রতিবন্ধকতা যারা আসলে ডাকসুটাকে হতে দিচ্ছিল না, নাহলে তো 11 মাস আগেই হয়ে যেত। এবং যেটা আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন প্রায় 40,000 শিক্ষার্থীর সবাই বুঝেছে যে একদম মানে তীরে এসে টরি ডুবানোর ষড়যন্ত্র কিন্তু অনেকে করেছে। জি, তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে প্রতি বছর ডাকসুকে আইন করে ক্যালেন্ডার ইভেন্ট করা। এবং দ্বিতীয়ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় যে সংকট, আবাসন সংকট, যেটার হাত ধরেই আসলে সকল মানে সমস্যার সূত্রপাত লেজুর ভিত্তিক রাজনীতি নতুন করে আবারও কিন্তু ভাইয়া পলিটিক্স, আবু পলিটিক্স সেখান থেকে শুরু হয়েছে। আমরা মনে করি যে 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল, এটা নিয়ে যদি আমরা কাজ করি সেটার সমস্যার সমাধান হওয়া সম্ভব। এবং ইমিডিয়েটলি আমরা যেটা করতে চাই, প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যারা এখনও আবাসন পান নাই তাদের আবাসনের ব্যবস্থা করা, যতদিন না হয় তাদের আবাসন বৃত্তির ব্যবস্থা করা। এবং আমাদের আরেকটা ভিশন আছে, ফুল ফ্রি স্কলারশিপ ফর এভরি স্টুডেন্ট। কারণ বাংলাদেশ থেকে দেখেন লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, এবং বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টে, উন্নয়ন প্রজেক্টে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে, কিন্তু বাংলাদেশে জাতি গঠন বা মানব সম্পদ উন্নয়নের জন্য কি করা হচ্ছে, কত কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে, কত হাজার কোটি টাকা। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় যদি শিক্ষার্থীদেরকে ফুল ফ্রি স্কলারশিপ দেওয়া হয়, খুব বেশি টাকা পয়সা কিন্তু লাগবে না এখানে, কিন্তু সেই শিক্ষার্থী, সেই ছাত্র বা ছাত্রীটি যিনি নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের থেকে এসছেন, যার বাবা মা হয়তো মুরগি বেচে ডিম বেচে তাকে খরচ পাঠান, তার হয়তো চিন্তা করতে হবে না পরের বেলা কী খাবে, বই কিনবে কী দিয়ে, পুস্তক কিনবে কী দিয়ে। এবং এইটার আমরা ইমিডিয়েটলি যেটা করতে চাই, পার্ট টাইম জব অন ক্যাম্পাস এবং আমরা আউটসোর্সিং, এটার আমরা ব্যবস্থা করতে চাই। এবং এটা খুবই সহজ, আমি আরেকটু সময় নিচ্ছি। এবং আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ে পড়ার পরেও অনেকেই এখন বেকার থাকছেন, হতাশায় আত্মহত্যা পর্যন্ত করছেন, অথচ বড় বড় প্রতিষ্ঠানগুলো বলছে তারা যোগ্য লোক পায় না। তার মানে কি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কারিকুলাম বা এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের যে ক্রাইটেরিয়া, এগুলো কিন্তু আপডেটেড না। এটাকে বলা হয় এক কথায় যে একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ। সেটা আমরা যদি এখন উন্নত বিশ্ব বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠান সরকারের সাথে চুক্তি করে এই একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ তৈরি করতে পারি, তাহলে কিন্তু পড়াশোনা একটা সাবজেক্টে ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পরেই পরবর্তীতে তার যে ক্যারিয়ার নিয়ে চিন্তা, সে কোথায় চাকরি করবে কি সেটা নিয়ে তাকে কিন্তু স্কিলটা বাড়ানোর কথা আসলে আমি শেষ করে দিচ্ছি, আরেকটু টাইম নেব আর কি। এর পাশাপাশি আমার আরো প্রশ্ন আছে। বিশ্ববিদ্যালয়ে যে নিরাপত্তার ব্যবস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু একটা উন্মুক্ত জায়গা, যে কেউ যে কোনোভাবে ঢুকতেছেন, গাড়ি ঘোড়া একদিক দিয়ে ঢুকতেছেন, প্রায় অর্ধেক নারী শিক্ষার্থী, 3টা হল ক্যাম্পাসের বাইরে, মেয়েদের হল, সুফিয়া কামাল হল, শেখ মুজিব হল, বঙ্গমাতা শেখ, কিছু প্রতিবন্ধকতা আছে এবং সবচেয়ে বেশি কিন্তু আবাসিক এবং অবশ্যই নারী নিরাপত্তা নিয়েও কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে গাড়ি ঘোড়া সেগুলো আমরা নিয়ন্ত্রণে আনতে চাই, বিশেষ শিক্ষা ব্যবস্থা আমরা চালু করতে চাই। এই প্রসঙ্গে আমরা আবারও আসছি বিনিয়ামিন, তবে তার আগে নিতে চাই ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরছি, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি RICL ডাকসু কেমন চাই, এবং এ পর্যায়ে আসলে আমরা ভিপিদের বিরতির আগে তাদের ইশতেহারের কথা শুনছিলাম, তাদের পরিকল্পনার কথা শুনছিলাম। তবে এ পর্যায়ে আসলে আবিদ আপনার কাছে আবারও আসতে চাই প্রথমেই, এবার আসলে নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার আগ থেকেও যদি বলি, মনোনয়নপত্র দেয়া নেওয়ার তখন থেকেই কিন্তু একটি জিনিস আমরা লক্ষ্য করছি যে সাইবার বুলিংয়ের কথা বারংবারই আসছে, এবং আপনাদের কথাও কিন্তু এমনকি আপনারা মিছিলও করেছেন এই সাইবার বুলিংয়ের ক্ষেত্রে। কতটুকু আসলে আপনারা যদি জয়ী হন সেক্ষেত্রে সাইবার বুলিং বন্ধ করা সম্ভব কিংবা ক্যাম্পাসকে নিরাপদ করা সম্ভব, সেটা নারীর এবং পুরুষ দুক্ষেত্রেই? আপনাকে ধন্যবাদ। আসলে নেতৃত্ব মানে দায়িত্ব, নট ফ্যাশন। সেটা রাজনৈতিক ক্ষেত্রেই হোক কিংবা হচ্ছে যে কোনো সেক্টরেই হোক, নেতৃত্ব শুধুমাত্র রাজনীতিবিদরাই নেতৃত্ব দেয় না, নেতৃত্ব দেয় ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান আছেন তিনি নেতা, তারপরে হচ্ছে প্রত্যেকটা হচ্ছে যে ইনস্টিটিউশন আছে সেই ইনস্টিটিউশনের দায়িত্বে যারাই আছেন প্রত্যেকের ঘাড়েই কিন্তু দায়িত্ব আছে। দায়িত্ব মানেই কিন্তু নেতৃত্ব। সুতরাং প্রত্যেকেই যদি তার দায়িত্বটা পালন করতে পারে তাহলেই কিন্তু সব কিছু সম্ভব। কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় আমরা একটা পারপাস সার্ভ করতে চাই, আসলে দায়িত্বটা পালন করতে চাই না, যার কারণে মনে হচ্ছে যে সব কিছু আমাদের কাছে কঠিন হয়ে যায়। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নির্বাচন হতে যাচ্ছে, প্রতিনিয়ত সাইবার বুলিং হচ্ছে চারিদিক দিয়ে, সেটা ছেলে হোক মেয়ে হোক প্রত্যেককে নিয়ে সেটা হয়ে যাচ্ছে এবং কি খুব বাজেভাবে হচ্ছে। আমি বারবার বলে আসছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে, দেখেন ডাকসু কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় না, ডাকসু গোটা বাংলাদেশের বিষয়, কারণ গোটা বাংলাদেশ এই ডাকসু নির্বাচনের দিক তাকিয়ে আসছে। সুতরাং এই ডাকসু নির্বাচন
এমন একটা সময় হচ্ছে যে ডাকসু নির্বাচনটার দিক গোটা বাংলাদেশ তাকিয়ে আছে এবং এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে পতিত স্বৈরাচার এবং পরাজিত শক্তিরা বারবার এই বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত। সুতরাং এই যে নির্বাচন কমিশন যারা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন আছে, তাদের কিন্তু দায়িত্ব তাদের যে প্রার্থীরা আছে সেই প্রার্থীদের নিরাপত্তা প্রদান করা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন সেই জায়গাতে এখনও পর্যন্ত 0% ভূমিকা রেখেছে, একদম 0%। কারণ কোনো প্রার্থীর নিশ্চয়তা কিংবা নিরাপত্তা তারা দিতে পারছে না। কোন কোন গ্রুপগুলো থেকে তাদের প্রার্থীকে নিয়ে সাইবার বুলিং হচ্ছে কিংবা প্রপাগান্ডা হচ্ছে তারা সেগুলো জানে এবং সেই গ্রুপগুলোর মডারেটরদেরকে তারা হচ্ছে যে অ্যাডমিন মডারেটরদেরকে ডেকে এনে তারা বুঝিয়েছে, কিন্তু সেই অ্যাডমিন মডারেটররা তাদের সেই বুঝ মানতেছে না এবং তারাও প্রপারলি তাদের এগেনস্টে কোনো ব্যবস্থা তারা নিচ্ছে না। তারা আমাদের সামনে বলছে যে হ্যাঁ আমরা তাদেরকে বলছি, 2-1 দিন বন্ধ রাখছে, পরের দিন আবার সেই গ্রুপগুলোকে ওপেন হচ্ছে, অনর্গল প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। সুতরাং বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন বর্তমানে আছে তার যেমন হচ্ছে যে সেখানে খুব হচ্ছে যে দায়সারা ভাব আমরা দেখতে পাচ্ছি, ঠিক তেমনইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা দায়সারা ভাব দেখতে পাচ্ছি। আপনি ইচ্ছা করলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন যে ডাকসু নির্বাচন হচ্ছে সেই নির্বাচন যেহেতু একটা রাষ্ট্রীয় ম্যাটার, এখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা যদি কি ব্যবস্থা না নিতে পারে তাহলে রাষ্ট্রের সহায়তা নেই, কারোর সাথে সাইবার বুলিং অপরাধ করতেছে, এই যে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন হচ্ছে, বিভিন্ন গ্রুপ থেকে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন হচ্ছে, এগুলো সম্পর্কে বিন্দু পরিমাণ কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত নেওয়া হচ্ছে না। সুতরাং এই যে নেয়ার সদিচ্ছা থাকা, সেই সদিচ্ছাটা আলটিমেটলি তাদের নাই, এই জন্য তারা নিতে পারতেছে না। আমরা তো বারবার বলে আসছি যে নারীদের ব্যাপারটাতে আমাদের ছেলেদেরকেও নিয়ে করা হচ্ছে, সাথে সাথে নারীদেরকে নিয়েও করা হচ্ছে, খুব বাজেভাবে করা হচ্ছে। দুদিন আগেও আপনি দেখেছেন যে শিবির কর্মী আলী হোসেন যে ছেলেটা আছে, ছেলেটা সরাসরি একজন বামজোট নেত্রীকে গণদর্শনের পদযাত্রা করবে ঘোষণা দিয়েছে। আপনি একটা সুস্থ সুন্দর রাষ্ট্রে, যে রাষ্ট্রে আইন শৃঙ্খলা আছে, এই রাষ্ট্রের প্রকাশ্য ঘোষণা দিয়েছে। আমি দেখতে পেলাম যে আজকে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে, কিন্তু সেই একাডেমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু এখনও কিন্তু প্রশাসনিক সিদ্ধান্ত কিন্তু তার বিরুদ্ধে নেওয়া হয়নি। তার মানে আমরা ধরেই নিতে পারতেছি যে আসলেই সব কিছুর মাঝে একটা পক্ষপাতিত্ব অবস্থান এখনও পর্যন্ত রয়ে গেছে। আজকে যদি তার বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হতো, রাষ্ট্র যদি প্রপারলি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিত, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমনভাবে একাডেমিক সিদ্ধান্ত নিয়েছে ঠিক একইভাবে যদি আইনি ব্যবস্থা নিত, তাহলে গোটা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আজকে রাতের মধ্যে পরিবর্তন হয়ে যেত, আজকে দিনের মধ্যে পরিবর্তন হয়ে যেত। কিন্তু আমরা কিন্তু সেটা পারছি না। আমরা ভয়ানক আশঙ্কা করছি নির্বাচন যত ঘনিয়ে আসছে অনলাইন প্রপাগান্ডা এবং খুব মেসিভ আকার ধারণ করার সম্ভাবনা আছে। এবং আমি আপনার ডিভিসির মধ্য দিয়ে আমার গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা বুঝের মানুষ, আপনারা জ্ঞানী মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট মেধা নিয়ে আপনারা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছেন। আমরা সামগ্রিকভাবে এই দীর্ঘ সময় পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে আমরা একটি সুন্দর সুস্থ গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির রাজনৈতিক পরিস্থিতির সূচনা করতে যাচ্ছি। আপনারা আপনাদের জায়গা থেকে সচেতন থাকুন, গোটা জাতিকে আপনারা আপনাদের দায়িত্ব নিয়ে বুঝান যে সামনে একটা বিশাল অনলাইন প্রপাগান্ডা হয়তো বা এই জাতির জন্য অপেক্ষা করছে। এজন্য আমরা যারা ক্যান্ডিডেট আছি এবং আমরা যারা ভোটার আছি আমাদেরকে খুব 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 বেশি সতর্ক থাকতে হবে, কারণ যে কোনো মুহূর্তে একটা অনলাইন প্রপাগান্ডা দিয়ে, বিশেষ করে হচ্ছে যে আপনার যে হচ্ছে যে ওই মানে হচ্ছে পুরান ঢাকার যে ঘটনাটা ঘটেছিল 2 দিন আগে ঘটিয়ে 2 দিন পরে ঠিক পরিকল্পনা মাফিক যেমনভাবে জাতিকে বিভ্রান্ত করা হয়েছিল, ঠিক এমনইভাবে এরকম অনেকগুলো প্রপাগান্ডার অপেক্ষা গোটা জাতিকে হয়তো বা করতে হবে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন এবং এই রাষ্ট্রীয় প্রশাসন যদি এই ডাকসু নির্বাচন কেন্দ্রিক সুন্দর সুষ্ঠু যদি ব্যবস্থা তারা গ্রহণ না করে, আমরা সেটা আশঙ্কা করছি। আর বন্ধের ব্যাপারটা যখন আমাদের হাতে দায়িত্ব আসবে আমরা সেটাকে কঠোর ওয়েতে আমরা সেটাকে বন্ধ করার মতো সক্ষমতা রাখি। অবশ্যই উমামা, যেহেতু আপনি একজন নারী ভিপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, স্বাভাবিকভাবেই নারী নিরাপত্তার ক্ষেত্রে আপনার দিকে কিন্তু সকলের একটি আশা আছে যে আপনি যদি ভিপি হন সেক্ষেত্রে কিন্তু আপনি সবচেয়ে বেশি হয়তোবা পদক্ষেপ রাখতে পারবেন। সাইবার বুলিংয়ের ক্ষেত্রে আপনিও কিন্তু শিকার হয়েছেন এবং গত কয়েকদিন ধরে আমরা কিন্তু দেখেছি আপনি খুব ভোকালি বলেছেন, এমনকি আমাদের গণমাধ্যম কর্মীদের কাছেও কিন্তু আর্জি জানাচ্ছিলেন আপনার ইশতেহার ঘোষণার সময় যে হয়তোবা আপনি যার কাছে ভোট চেতে যাচ্ছেন তিনি চাচ্ছেন না তার ছবিটা প্রচার হোক। তাই কিন্তু আপনি গণমাধ্যম কর্মীদেরকে অনেকেই বলেছেন একটু সংবেদনশীল হয়ে ছবি নিতে। সেক্ষেত্রে আসলে সাইবার বুলিংটা কতটুকু আসলে আপনি মনে করেন যে এটাকে কন্ট্রোল করা সম্ভব? এখানে সাইবার বুলিং তো যেহেতু আমরা সবাই কম বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি, আমাদের এই অভিজ্ঞতার আদলে বলতে পারি।
5 আগস্টের পরবর্তী সময়ে যখন প্রথমবারের মতো এই সাইবার বুলিংয়ের ঘটনাগুলো ঘটা শুরু হয়, তখন কিন্তু আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিভিন্ন উপদেষ্টা বলি, তাদের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা, তাদের কাছে অবগত করেছিলাম এবং তাদের কাছে এক ধরনের সুরাহা আশা করি যে আপনারা আপনাদের যে সাইবার সিকিউরিটি ইউনিটগুলো আছে সেগুলোর মাধ্যমে এই কোন আইডিয়াগুলো ব্যবহার করে আসলে এখানে সাইবার বুলিং বা হ্যারাসমেন্টগুলো হচ্ছে সেগুলোর ব্যাপারে আপনারা একটা ব্যবস্থা নেন। তো এখানে তাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে এটা তো আসলে ফেসবুকের ব্যাপার, আমাদের ব্যাপার না। এখন আমরা যেটা সর্বোচ্চ চেষ্টা করতে পারি এটা নিয়ে সচেতনতা তৈরি করা, কিন্তু আমরা দেখেছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ওই প্রচেষ্টাটা কিন্তু ছিল না। তারা সাইবার বুলিং, হ্যারাসমেন্ট, ফিমেলদেরকে রাস্তাঘাটে যে হ্যারাস করা হয়েছে এগুলো নিয়ে কিন্তু তেমন একটা কখনোই ভাবিত ছিলেন না। এখন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকশনের সময় কিন্তু সেই সাইবার বুলিং হ্যারাসমেন্টটাই একটা প্রধান টপিক পরিণত হয়েছে। তো আমি মনে করি যে যেহেতু আমি ভিপি হিসেবে এবার ইলেকশন করছি এবং আমি নিজেও এই পুরো বিষয়টা ভুক্তভোগী, তাই এখানে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা স্ট্রং সাইবার সিকিউরিটি প্রোটেকশন মানে সাইবার প্রোটেকশন ইউনিট কাজ করা উচিত। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন প্রতিনিয়ত অনেক মেয়েরা আছে তারা কিন্তু দেখা যাচ্ছে রাস্তাঘাটে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, কিন্তু তারা কোথায় গিয়ে আসলে কমপ্লেনটা করবেন, কোথায় কমপ্লেন করলে তার কথাটা শুনবে, এটা নিয়ে তারা আসলে পরিষ্কার না। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদা কিন্তু কোনো ধরনের সাইবার সিকিউরিটি ইউনিট নেই যেখানে গিয়ে মেয়েরা সরাসরি কমপ্লেন করতে পারবে যে তাদেরই কোনো ক্লাসমেট অনলাইনে কোনোভাবে হ্যারাস করেছে বা তাদেরকে ব্যাপারে কোনো বাজে মন্তব্য করেছে। তো এই ধরনের কোনো ব্যবস্থা কিন্তু বর্তমানে নেই। স্টুডেন্টরা যেটা করে তারা সাধারণত দেখা যায় ক্লাসে স্টুডেন্ট অ্যাডভাইজারের কাছে যায় অথবা দেখা যায় আমাদের প্রক্টরের কাছে একটা অ্যাপ্লিকেশন দেয়, কিন্তু এই যে পুরো প্রসেসটা একটা রেজাল্ট আসতে কিন্তু 3 থেকে 4 মাস করে আপনার একটা কমিটি হয় এবং 3 থেকে 4 মাস পরে হয়তো এটা একটা সুরাহা হয়। বেশিরভাগ সময় দেখা যায় যে এটাকে মানে আন্ডার দ্য টেবল এক ধরনের সলভ করে ফেলার চেষ্টা করা হয়। সো আমরা চাচ্ছি এখানে একটা প্রক্রিয়া ডেভেলপ করতে, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এখানে আমাদের যারা শিক্ষকরা আছে তাদেরকে আমরা অ্যাকাউন্টেবল করতে পারবো এবং কোনো ছেলে বা মেয়ে উভয়ই যখন হচ্ছে তারা সাইবার স্পেসে কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে সেটার জন্য কী ধরনের লিগ্যাল অ্যাকশন নেওয়া যায় সেটার ব্যাপারেও আসলে যাতে আমাদের ক্যাম্পাস প্রশাসন যথাযথ সাহায্য করে এই বিষয়ে একটা প্রপার রোডম্যাপ দরকার, প্রপার একটা প্ল্যানিং দরকার এবং সেটা আমাদের প্রশাসন এবং ছাত্র উভয় বডির মধ্য থেকে হতে হবে। আমি যেটা ফ্যাসিলিটেট করতে পারবো ভিপি হয়ে আসার পরে সেটা হচ্ছে যাতে অতি সত্বর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিমেল অ্যান্ড মেল স্টুডেন্টস উভয়ের সাইবার স্পেসে সিকিউরিটির জন্য যাতে আমরা হচ্ছে একটা বিশেষ ফোর্স গঠন করতে পারি এবং তারাই হচ্ছে এই স্টুডেন্টদেরকে আসলে ওভারঅল প্রোটেকশনটা দিবে, লিগ্যাল প্রোটেকশন, সাইবার স্পেসের প্রোটেকশন আর হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এটার এগেনস্টে হচ্ছে প্রোটেকশন। তাহলে আমরা এই জিনিসটাকে যদি আমরা সচল করে আনতে পারি তাহলে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ইন ফিউচার আমরা একটা বড় ধরনের সচেতনতা ক্যাম্পেইন চালাতে পারবো। আর আপনারা অনেকেই জানেন যে আমরা ন্যাশনালি আমাদের বর্তমান যে গভর্নমেন্ট তাদের কাছেও কিন্তু বারবার প্রিচ করেছিলাম, বারবার আর্জি জানিয়েছিলাম যে আপনারা আসলে এই সাইবার হ্যারাসমেন্টের বিরুদ্ধে কথা তুলেন, কিন্তু তারা নিজেরাও এই কথাগুলো তুলেননি এবং আমাদের কাছেও কিন্তু আমাদের সামর্থ্যটা খুবই কম ছিল। তবে যদি এখানে ভিপি হয়ে আসা সম্ভব হয় অবশ্যই ওই সামর্থ্যটা তখন তৈরি হবে এবং আমি আমার ক্যাম্পাসের মধ্যে যাতে একটা সাইবার সিকিউরিটি সকল ছেলে মেয়ের সাইবার হ্যারাসমেন্টের এগেনস্টে আমি একটা ভালো সোশ্যাল ক্যাম্পেইন গড়ে তুলতে পারি, তাহলে আমি মনে করি যে ন্যাশনাল লেভেলেও এটার একটা বড় ধরনের ছাপ তৈরি হবে। তাই আমি এই বিষয়গুলো নিয়ে আমি এবং আমার প্যানেল স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য আমরা সবাই কিন্তু অত্যন্ত সিরিয়াস এবং আমরা কিন্তু আমাদের ইশতেহারেও এই বিষয়টা খুবই গুরুত্ব দিয়ে উল্লেখ করেছি। অবশ্যই বিনিয়ামিন মোল্লা, আপনার কাছে আসলে একটু ভিন্ন প্রশ্ন করতে চাই। আমরা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছি, আমরা বিভিন্ন সময় আচরণবিধি লঙ্ঘনের কথা বলছি। আপনি অনশন করেছেন, আমরা তখন দেখেছি, কিন্তু একদম প্রথম দিকে আপনার অনেকগুলো প্ল্যাকার্ড ছিল, হ্যাঁ, এবং সেগুলো আপনি পরবর্তীতে সরিয়ে নিয়েছেন। তবে বর্তমান পরিস্থিতিতে আসলে কতটুকু লেভেল প্লেয়িং ফিল্ড আপনি মনে করছেন? নির্বাচনের একদম শেষ মুহূর্ত প্রচারণার এখন চলছে, সেই মুহূর্তের কথা আসলে জানতে চাচ্ছি। ধন্যবাদ, আশা করি আমাকে একই রকম সময় দেবেন একটু কথা বলার জন্য। প্রথমত আমি আগের কোশ্চেনটাও একটু উত্তর দিতে চাই। দেখেন, আমাদের বাংলাদেশে বড় একটা ঘটনা ঘটেছে যেটার অনলাইন প্রভাব ছিল অন্যতম, সেটা কি আমাদের এই অভ্যুত্থান। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, আমলে নিতে হবে। ঠিক এই অনলাইন সময়ে সাইবার স্পেসে যে কোনো ইভেন্টের ক্ষেত্রে এগুলো কিন্তু অনেক বেশি ভূমিকা রাখে, প্রভাব তৈরি করে। ঠিক এই ডাকসু নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু ভিন্ন কোনো কিছু না। এখন যেটা হচ্ছে যে আমি যখন আমার পক্ষে প্রোপাগান্ডা চালাচ্ছি তখন এটা ঠিক আছে,
কিন্তু যখন আমার বিপক্ষে কোনো প্রোপাগান্ডা হচ্ছে তখন এটা হচ্ছে আমার জন্য বুলিং। তো সেক্ষেত্রে আমাদের সবাইকেই এই জিনিসটা মানতে হবে যে আমি যখন কারো বিপক্ষে প্রোপাগান্ডা চালাই তখন সে যেমন সংক্ষুব্ধ হয়, আবার আমি তার বিরুদ্ধে চালালে সেও কিন্তু আমার বিরুদ্ধে চালাবে। যাই হোক, আমাদের আসলে সে ধরনের লজিস্টিক নাই, সে ধরনের শক্তিমত্তা নাই, আমরা সেটা কম পারি, আর আমরা সেটা মানে নিজেদের প্রচারণাও সেভাবে করতে পারি না অনলাইন স্পেসে, আবার অন্যদের প্রোপাগান্ডা চালানোর ইতিহাস আমাদের এরকম নাই অন্যদের বিরুদ্ধে। তবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই ঠিক এই মুহূর্তে, যে আপনারা অনলাইনে যা দেখছেন তা কিন্তু সত্য নয়। আমার সাথে মনে হয় আবিদ উনিও দ্বিমত করবেন না, ওনারও একটা বক্তব্য দেখেছিলেন, উনিও বলেছিলেন যে অনলাইনের নির্বাচনী অবস্থা এবং মাঠের নির্বাচনী অবস্থা দুটো কিন্তু এক না। সুতরাং যে শিক্ষার্থীরা যারা অনলাইনে তাদের পছন্দের ক্যান্ডিডেটদের খোঁজ খবর রাখছেন এবং আনঅথেন্টিক জায়গাগুলো থেকে, অথেন্টিক সোর্স না, অথেন্টিক পত্রপত্রিকা বা অথেন্টিক মিডিয়া থেকে না, আনঅথেন্টিক যেগুলোর আসলে ভিত্তি নাই সেই রকম জায়গা থেকে, আমি তাদেরকে বলবো যে সাবকনসিয়াস মাইন্ডে সেগুলোকে আপনারা গ্রহণ করবেন না। আমি যদি আরও সুস্পষ্টভাবে দেখি, গতকালকে দেখলাম যে একটা সাইট থেকে প্রচারণা হচ্ছে যে আবিদুল ইসলাম মেয়েদের কাছে যাচ্ছেন, মেয়েরা সরে যাচ্ছে, সাদিক কাইমের সাথে মেয়েরা হাঁটছে, অনেক গান হচ্ছে, এবং ঠিক যেই দুইটা মেয়ে ঘুরে বেড়াচ্ছিল ওই দুইটা মেয়ে কিন্তু ক্যান্ডিডেট। হ্যাঁ, তো সেই দুইটা মেয়ে কিন্তু আমার সাথেও কথা বলতে এসেছিলেন, আরও অনেক ক্যান্ডিডেটদের সাথে তারা কথা বলতে গিয়েছিলেন। তাহলে এই যে দেখেন, আমার সাথে যখন কথা বলতে এসেছিলেন আমি কিন্তু সিস্টেম করে সুযোগ করে আমি কিন্তু ভিডিও করে রাখি নাই যে পরবর্তীতে আমি এই ভিডিওটা প্রচার করে আমি একটা অ্যাডভান্টেজ নেব যে আবিদ হলো ভিলেন, আমি হলাম হিরো। তাহলে এই যা কাজটা যারা করতেছে তারা কি কাজটা ঠিক করতেছে? এই জন্যই আমি শিক্ষার্থীদেরকে বলবো যে অনলাইনের প্রচারণা দেখে কাউকে হিরো কাউকে ভিলেন ভাববেন না। এবং যারা প্রচারণা করতেছেন, আমি যে স্টাইলে করি সেটা হচ্ছে যে কোথাও কথা বলতে গেলে বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের সাথে আমি আগে তাদের কাছ থেকে অনুমতি নেই, এবং যদি মূলধারার মিডিয়াগুলোও যদি কাভারেজ করতে চায় আমি একটু অনুমতি নিয়ে নেই যে আপু এটা করা যাবে কিনা। অনুমতি দিলে হয়, আর অনুমতি না দিলে এটা করা হয় না। এটা আমি বলবো যে এটা সবার মেনটেন করা উচিত। দ্বিতীয়ত, আপনি যে প্রশ্নটা করলেন যে লেভেল প্লেয়িং ফিল্ড, দেখেন একটা ছাত্র সংগঠনের চাওয়ার প্রেক্ষিতে বা তাদের প্রয়োজনের ভিত্তিতে একটা দিন কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছিল। আবার আরেকটা ছাত্র সংগঠন তারা ফেস্টুন করলেন, তাদের ফেস্টুন সরাতে 24 ঘন্টার সময় লাগছে। আমি বলছিলাম যে স্যার নিয়ম থাকলে আমরাও করি, বললো যে নিয়ম নাই। আবার দেখা যাচ্ছে অনেকেই ক্লাসে ক্লাসে প্রচারণা করতেছেন, লাইব্রেরিতে প্রচারণা করতেছেন। গতকালকে রাতে আমি যখন আপনার জিয়া হল থেকে প্রচারণা করে বের হয়ে আসার সময় দেখলাম যে মল চত্বরে বিশাল আয়োজন করে জসিমউদ্দিন হলের খুব সম্ভবত প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে তাদেরকে খাবারের বক্স দেওয়া হচ্ছে, যে ভিডিওটা এখন আমার কাছে আছে। এখন কথা হচ্ছে যে আমি এটার আসলে কিভাবে এটার প্রতিক্রিয়া জানাবো, আমি আসলে প্রতিক্রিয়াটা এইভাবেই জানাতে চাই যে এইভাবে করে যারা কাজগুলো করতেছেন তারা অবশ্যই সেই সমস্ত গোষ্ঠী গ্রুপ যাদের আসলে বিগত সময়ে শিক্ষার্থীদের অধিকার নিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর কোনো ইতিহাস নাই। যেহেতু শিক্ষার্থীদের জন্য তাদের কোনো কাজ নাই, এখন তারা চাচ্ছেন যে শিক্ষার্থীদেরকে খাওয়ায়ে, শিক্ষার্থীদেরকে বকশিশ দিয়ে বিভিন্নভাবে শিক্ষার্থীদেরকে কনভিন্স করার জন্য। আমি মনে করি যে এইভাবে করে আসলে শিক্ষার্থীদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তত মন জয় করা সম্ভব না। আর আমি আমার ছোটো ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, যদি আপনার কোনো বড় আপু বা বড় ভাই আপনাকে খুশি হয়ে খাওয়ায়, গোপনে খাওয়ায়, আপনি খায়েন, না করবো না। যদি আপনাকে বকশিশ দেয় আপনি সেটা নিয়েন, কিন্তু ভোট দেওয়ার সময় আপনার এই যে আমানত, এই আমানতের সৎ ব্যবহার যিনি করবেন, যার উপর আপনি ভরসা রাখতে পারেন, যাকে আপনার সত্যিকার অর্থেই যোগ্য মনে করেন, ভোটটা আপনি আসলে তাকিয়ে দেন। আমি আসলে শিক্ষার্থীদেরকে আমি সেটা অবশ্যই সেই প্রার্থনা আসলে আমাদের সবারই আছে। তবে আরআইসি অনেকেই ভাবেন যে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয়ে আছেন তারা হয়তো হাইপে ভোট দিবেন, তারা হয়তো না জেনে না বুঝে ভোট দিবেন। এটা একদম সম্পূর্ণ একটা ভুল মেসেজ। মাস্টার্সের একটা শিক্ষার্থী যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রথম বর্ষের একজন শিক্ষার্থীও কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে। হ্যাঁ, অনেকটা পার্থক্য তো আছেই, কিন্তু ওনারা এতটা বোকা বা এতটা রাজনৈতিক অসচেতন, সামাজিক অসচেতন, অধিকার অসচেতন না যে না জেনে শুনে ভোট দিবে। আরেকটা জিনিস আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, যারাই লিফলেট দিচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী, ছেলে শিক্ষার্থী প্রত্যেকটা, প্রথম বর্ষ বা সিনিয়র শিক্ষার্থী প্রত্যেকেই কিন্তু লিফলেট নিচ্ছেন, লিফলেট ফেলে দিচ্ছেন না, লিফলেট নিচ্ছেন এবং লিফলেট মনোযোগ দিয়ে পড়ছেন। তার মানে এই মেসেজটা সবাইকে বুঝতে হবে যে কোনো প্রার্থী সম্পর্কে না জেনে শুনে কেউ ভোট দেবে না। এবং প্রার্থীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যত সম্ভব প্রত্যেকটা প্রার্থী সম্পর্কে সোশ্যাল ক্যাম্পেইন না, বাস্তবিক অর্থেই তার বিষয়ে অথেন্টিক সোর্সগুলো থেকে জানুন, বুঝুন। আপনি না জানলে আপনার রুমমেট বা আপনার বন্ধু, আপনার বড় ভাই, আপনার আশেপাশে যারা আছেন তাদের সম্পর্কে জানুন, বুঝুন, একটু রিসার্চ করে তারপর আমরা ভোটটা দিই। আরআইসিএল
আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় বিনিয়ামিন, আমার বিরতি নিতে হবে। আরআইসিএল ডাকসু কেমন চাই তাতে নিতে চাই ছোট্ট একটি বিরতি, আবারও ফিরছি। আরআইসিএল ডাকসু কেমন চাই তে আবারও ফিরে এলাম এবং এ পর্যায়ে ছোট্ট একটি প্রশ্ন আসলে রাখতে চাই আপনাদের তিনজনের কাছেই। আমরা ভিপি প্রার্থী আছি ৪৫ জন, জয়ী হব 1 জন। জয়ী হলে কি করব, কতটুকু আসলে গুরুত্ব রাখতে পারবো বা কতটুকু চেঞ্জ আনতে পারবো 1 বছরে, এবং যদি হেরে যাই সেক্ষেত্রে আসলে কি করব? একই প্রশ্ন সবার কাছে, সময় 1 মিনিট করে আসলে। আবিদ, দেখেন, আমরা যারা রাষ্ট্রের স্বার্থে বেড়ে উঠেছি, 2016 সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আজও পর্যন্ত রাষ্ট্রের স্বার্থে লড়াই করে গিয়েছি। 5 আগস্ট পরবর্তী সময়ে এখনও পর্যন্ত রাজপথে গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরিয়ে আনবার জন্য এখনও পর্যন্ত রাজপথে রয়ে গেছি। রাষ্ট্রের প্রশ্নে কখনো আপোষ করিনি। যে সময় আমরা 16 সাল থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত পার করেছি এবং 5 আগস্ট যেই রক্তস্নাত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের বিজয় হয়েছে, সেদিনই আমরা আমাদের বিজয় অর্জন করে নিয়েছি। সেখানে হারজিত বলে কিছু, আমি আমার দৃষ্টিকোণ থেকে, মানে আমার জায়গা থেকে আমার কোনো আর হার জিত নেই। আমি 5 আগস্টের পরেই জিতে গিয়েছি, আর এমন কোনো জিনিসই আমাকে প্রলুব্ধ করতে পারবে না, মানে 5 আগস্টের বিজয়টাকে, বিজয়ের থেকে আরও বেশি আনন্দতর কোনো বিজয় আমার জীবন আর কখনোই আসবে না। সুতরাং আমার জায়গা থেকে আমি যদি জিতে, আমার যদি মহান সৃষ্টিকর্তা আমাকে জিতার সুযোগ দেয়, সেই জায়গা থেকে সকলকে সমন্বয় করে এই বিশ্ববিদ্যালয়কে এবং এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জায়গাটাকে আরও বেশি কীভাবে গোড়াপত্তন করা যায়, আরও কীভাবে উন্নতর করা যায়, এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কীভাবে মানব সম্পদে রূপান্তরিত করে গোটা বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্রে, এক স্থিতিশীল রাষ্ট্রে রূপান্তরিত করা যায়, এবং শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সমন্বয়ে, ঘৃণাকে দূরে রেখে কীভাবে একটা সুন্দর সুস্থ বাংলাদেশ বিনির্মাণ করা যায়, সেই দিকটাতে আমার কাজ অব্যাহত থাকবে। এবং হচ্ছে যে আশা করি বাকিরাও এই দিকেই হাঁটবে আর কি। আমরা সুন্দর সুস্থ রাষ্ট্র চাই, কোনো ঘৃণা চর্চা করতে চাই না, আর যারা ঘৃণা চর্চা করতে চায় আমরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। অবশ্যই শুভকামনা জানাচ্ছি। এবং উমামা, আপনার কাছেও আসলে একই প্রশ্ন থাকছে আমার, জয়ী হলে আসলে কতটুকু পরিবর্তন রাখতে পারবো, এবং যদি জয়ী না হই সেক্ষেত্রে আপনার কী হবে? জয়ী হলে তো অবশ্যই আমাদের যে ইশতেহারটা দিয়েছি আমরা এমনভাবে দিয়েছি যাতে অ্যাপ্লিকেবিলিটি থাকে আমাদের ইশতেহারের। তো আমরা যেটা চেষ্টা করব, অবশ্যই আমি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের ইশতেহার অনুযায়ী প্রতিটি দফা, প্রতিটি প্রসঙ্গ যাতে বাস্তবায়ন করতে পারি। পাশাপাশি ছাত্রদের ভিতরকার যে দাবি দাওয়াগুলো আসবে ছাত্রদের মধ্য থেকে, সেগুলোকে যাতে কর্তৃপক্ষের সাথে কথা বলে যাতে হচ্ছে ছাত্রদের দাবি দাওয়াগুলো হচ্ছে আদায় করে আনতে পারি, সে ব্যাপারে চেষ্টা করব। আর যদি হচ্ছে বিজয় না হই, তাহলে প্রথমত হচ্ছে পড়াশোনাটা করছি না, অনেক দিন হয়ে গেল। তার একটা বড় কারণ অভ্যুত্থানের পরে ওই সুযোগটা হয়ে ওঠেনি। তো পড়াশোনাটা আসলে শেষ করার, মানে মাস্টার্সটা শেষ করব। পাশাপাশি আমার আহতদের নিয়ে আমাদের এম্পাওয়ারিং আওয়ার ফাইটার্স নামে একটা সংগঠন আছে, সেটা আরও কীভাবে করে গুছিয়ে আনতে পারি সেই সংগঠনটা নিয়ে কাজ করার ইচ্ছা। বাংলাদেশের ওভারঅল এই অভ্যুত্থান পরবর্তী সময় অনেকগুলো কোয়েশ্চেন আসলে অ্যারাইজ হয়েছে, সোশ্যাল কোয়েশ্চেন অ্যারাইজ হয়েছে, প্রত্যেকটা নিয়ে ধরে ধরে কাজ করার একটা ইচ্ছা আছে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্টুডেন্টদের জন্য আমি আছি, একই সাথে আমি যে অভ্যুত্থান পরবর্তী সময় আমাদের যে একটা অসমাপ্ত কাজ, আমাদের শহীদ এবং আহত পরিবারগুলোর পাশে দাঁড়ানো, সেটা এই মুহূর্তে নির্বাচনের কারণে কিছুটা স্টপ হয়ে আছে। চেষ্টা করব ওই কাজটা আবার কন্টিনিউ করে নিয়ে যাওয়া, আর অবশ্যই একাডেমিক লাইফটাকে কন্টিনিউ করব। আমার যেহেতু পড়াশোনা করার একটা দীর্ঘ, আমরা একদমই পড়াশোনা করা মানুষ, মানে সবসময় একাডেমিক রেগুলারিটি মেনটেন করা মানুষ, যেহেতু অভ্যুত্থানের পরে এটা সম্ভব হয়নি, ওই একাডেমিক্সটা কন্টিনিউ করার একটা দীর্ঘ ইচ্ছা, খুবই ইচ্ছা আছে সত্যি বলতে। অবশ্যই বিনিয়ামিন, আপনার কাছেও একই প্রশ্ন, যদি বিজয়ী হই কি পরিবর্তন আনতে পারবো, এবং যদি হেরে যাই তাহলে সেক্ষেত্রে কী হবে? যদি বিজয়ী হই, আমি মনে করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয় হবে, এবং একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, প্রভাবমুক্ত নির্বাচনের ভিতরে শিক্ষার্থীরা যদি, আমি শিক্ষার্থীরা তো সেটাই বলবো যে আপনারা আপনাদের প্রকৃত বন্ধুদেরকে খুঁজে নেন। আর আমার যে বিজয়, সেটা তো আমি যেটা মনে করি যে ডাকসু যখন হচ্ছে, তফসিল দিয়েছে, এইটাই আমি মনে করি যে আমার বিজয়, এবং যারা ডাকসুর জন্য ফাইট করেছে এটা তাদের বিজয়। আর যদি বিজয়ী নাও হই, শিক্ষার্থীদের জন্য তো দীর্ঘদিন থেকে কাজ করে এসেছে। আমি কিন্তু 8 বার এই ক্যাম্পাসে হামলার শিকার হয়েছি। আমার বন্ধুরা যখন ক্লাস করতে যাইতো, আমি তখন মামলার হাজিরা দিতে চাই, মানে 12টা মামলা ছিল। আমার বন্ধুরা যখন লাইব্রেরিতে বসে চাকরির প্রিপারেশন নিচ্ছিল, গবেষণাপত্র তৈরি করতেছিল, আমি তখন সলিডারি কনফাইনমেন্টে, তখন এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এই শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবছি। সেই জায়গা থেকে বলতে পারি যে অতীতেও যেরকম কখনো শিক্ষার্থীদেরকে ছেড়ে যায় নাই,
এই শিক্ষার্থীদের পাশে ছিলাম। হলগুলোতে অত্যাচার হতো, গেস্টম গণধর্মে নির্যাতন হতো, ছাত্র শিবির, ছাত্রদল বা বিভিন্ন ধরনের ছাত্রদেরকে ট্যাগ দিয়ে মারতো, আমরা প্রতিবাদ করেছি, ছাত্র শিক্ষার্থীদের সাথে ছিলাম। এই যে আমাদের ইশতেহারে যে জিনিসগুলো আমরা রেখেছি, এগুলো নিয়ে কিন্তু আজকে কথা বলতেছে না, হঠাৎ করে এই ডাকসু উপলক্ষে, এগুলো নিয়ে কিন্তু 6-7 বছর থেকেই আসলে আন্দোলন করে আসতেছি। সেই জায়গা থেকে বলতে পারি যে শিক্ষার্থীরা যদি আমাকে ম্যান্ডেট দেয়, আমি যদি বিজয়ী হই, শিক্ষার্থীদের পাশে থাকবো এবং শিক্ষার্থীদের প্রকৃত বন্ধু হয়ে থাকবো। আর বারবার যে কমিটমেন্টটা করতে চাই, যে কথাটা বলতে চাই, যে আমার যে ফিলোসফিক্যাল যে জায়গাটা, সেটা ছিল দুইটা পার্ট। একটা হলো সেই আমি যখন হলে অবস্থান করি তখনই ছাত্রলীগ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। আমার মনে হচ্ছিল যে সেই পলিটিক্সটা হলো একটা নন প্রোডাক্টিভ পলিটিক্স, দাসত্বের একটা পলিটিক্স। সেটাকে বিশ্ববিদ্যালয় থেকে একেবারে মূলোৎপাটন করা এবং এমন একটা মেকানিজম তৈরি করা নতুন করে যেন এরকম মানে পরিস্থিতি আর না, সেজন্য কিন্তু ডাকসুটা দরকার। এবং এই বিশ্ববিদ্যালয়টাকে একটা একাডেমিক এক্সেলেন্সির জায়গায় নিয়ে যাওয়া, এবং একাডেমিক এক্সেলেন্সির জায়গায় নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার শিক্ষার্থী সেটা করবো। আর যেটা আমি কমিটমেন্ট করতে চাই, যে এখানে বাম ডান মধ্যমপন্থী বিভিন্ন আদর্শ ধারণ করে অনেক ছাত্র সংগঠন আছেন, শিক্ষার্থীরা রয়েছেন, এছাড়াও অনেক শিক্ষার্থী আছেন যারা সৃজনশীল চিন্তা করেন, অনেক ভালো চিন্তা করেন, গবেষণা করেন। তো সকল শিক্ষার্থীকে তার দলমত নির্বিশেষে সবার অধিকারটাকে নিশ্চিত করা এবং সবাইকে ধারণ করে নিয়ে আসলে এই যে বিউটি অফ ডেমোক্রেসি যেটা আমরা বলছি, এই ডাকসুর ভিত্তিতে আমরা যেটা পাচ্ছি, সেটাকে সমুন্নত রাখা, সমুন্নত রেখেই আসলে আমি আসলে কাজ করতে চাই সবাইকে। অবশ্যই শুভকামনা থাকছে আপনাদের সবাইকে। দর্শক, RICL কেমন ডাকসু চাইয়ে ছিল এই পর্যন্তই। ডিবিসির সাথেই থাকুন।